আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমার অন্য একটা প্ল্যান ছিল, কিন্তু সেই বিষয়টা যাওয়ার আগে শেষ মুহূর্তের আমি যখন পত্রিকা দেখতে বসলাম, তখন আমি এখানে একটা আহ, ইন্ডিয়ার একটা নিউজ দেখলাম। সেটা হলো ইন্ডিয়ার ওরা যে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে যে ব্রিফিংটা হয়, তার মুখপাত্র রণধীর জয়সওয়াল তার যে সাপ্তাহিক ব্রিফিং এ আজকে বলেছেন বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে, সেখানে যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। আরো অনেক মন্তব্য করছেন, আমি আপনাকে এটুকুই কেবল পড়ে শোনালাম। তার মানে উনি আসলে কি বলতে চাচ্ছেন বলে আপনি মনে করছেন? খুব ইন্টারেস্টিং। এরা যখন 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, 24 সালের যে ইলেকশন হয়েছে সে বিষয়ে তখন কিন্তু এরা বলতো যে এই নির্বাচন এইসব কিছু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন বলতেছেন গণতন্ত্রের বিষয়। সেখানে যে তারা আবার দুইটা অ্যাডজেক্টিভ অ্যাড করছেন, একটা হচ্ছে আহ অন্তর্ভুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ। হ্যাঁ, আরেকটা ইনক্লুসিভ হলো অর্থাৎ, অংশগ্রহণমূলক। আচ্ছা, ইনক্লুসিভ অর্থাৎ আওয়ামী লীগকে নিতে হবে, ঠিক আছে। এখন অংশগ্রহণমূলক, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তারা তো পলাতক আছে, তারা যদি ডিসিশন নেয় যে আমরা অংশগ্রহণ করব না, আপনি তাদেরকে সুযোগ দিলেন, তাহলে কি তারা ইলেকশন মানবে? মানবে না। তারা তো ডিমান্ড করতেছে যে এই আওয়ামী লীগের ভোটও দিতে হবে। আওয়ামী লীগের এলাও করবা ভোটও। এই চাণক্য পণ্ডিতের সকল রকমের এই কায়দা কানুন এরা রপ্ত করছে, বুঝতে পারছেন? এদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নাই। তোমাদের চরকায়, তোমরা তো চরকা গাইতেই স্বাধীন হয়েছো, ওই গান্ধীর চরকা গাইটা। তোমাদের চরকায় তোমরা যে তেল দাও, আমাদের চরকায় আমরা তেল দেই। আমরা কেমনে নির্বাচন করব, দ্যাটস আওয়ার ওন ডিসিশন। এটা আমাদের জাতীয়, সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি। তোমাদের মাথা না ঘামাইলেও চলবে, এইটাই আমি মনে করি বলে দেওয়া উচিত। কিন্তু সমস্যা হলো আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা কি আহ, এই কথা, এদেরকে এই ধরনের কথা বলবেন কিনা, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। আহ, তাহলে নির্বাচনটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে ভালো মনে করি, যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে, সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত। এই যদি অফকোর্স। আপনার প্রত্যাশা হয়, তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে অগ্রসর হচ্ছে? না, অন্তর্বর্তীকালীন সরকার এক জায়গায় দাঁড়ায়া লেফট রাইট করতেছে, এবং এক একজনের এক এক চিন্তা। কেউ এটাকে 5 বছর ভাবতেছে, কোনো কোনো অ্যাডভাইজার, কোনো কোনো অ্যাডভাইজার ভাবছে একটা ইলেকশন দেই। এখন সেই সরকারের তো একটা অংশ আবার দল হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা দল, দল হিসাবে তারা বিকশিত হয়েছে, সরকারের একটা অংশ। সেটা তারা আত্মপ্রকাশও করছে। তারা যেমন আহ, তারা বলতেছে যে ইলেকশন দেরি করে দিতে হবে। ভালো কথা, কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। তার মানে কি আগামী 1 বছর পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই থাকবে, এই এক্সপেকটেশন? না, ভালো হইতে পারে, ভালো হলে ইলেকশন হবে। কিন্তু আমি তো কোনো দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোনো এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন ঠিক মতো করতে পারবে, অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না। এইখানে আহ, এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেল করে গেছে। সুতরাং তারা তো ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না। আপনি জায়গায় জায়গায় মারামারি হই চই। তাছাড়া এই সরকার সরকার নিরপেক্ষতা হারাইছে, এটা ওরা বুঝে কি বুঝে না আমি জানি না। যে এখানে যে অ্যাডভাইজার ছিল, সে সেটা দলের লিডার হয়েছে, এটা কেমনে হয়? আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোনো অ্যাডভাইজারের আবার দল করতে হয়, সে রাজনীতি করতে চায়, সে এখান থেকে চলে রিজাইন করে গেলেই হবে। এইটা, এটা এটা কোন ধরনের কথা আমি এটা বুঝি না। এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের সে ডামি ইলেকশন সিলেকশন টাইপের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের লোকজন মনে হয়
ভোট দিতে পারবে না। 1/3 লোক এই মুহূর্তে ভোটার, 1/3 ভোটার আপনার ভোট দেয় নাই লাইফে, বুঝতেও পারবে না যে ভোট দিতে গেলে কি করতে হয়। এটা এটা একটা দুর্ভাগ্যজনক। আপনার বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি, নীল লাল বাতি, হলুদ বাতির মানে কি, ট্রাফিকের কারণ কি, এটা ইউজ করে না। ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে গেছে প্রায় 40, ভোটই দিতে পারে নাই, দেয়ও নাই, দিতে পারেই নাই। তো এটা একটা অদ্ভুত একটা দেশ। এখানে দরকার ছিল যে এমন একজন এমন একটা সরকার, যে সরকার শক্ত হাতে সবকিছু দমন করতে পারতো। আজকে কি হচ্ছে, আপনার এখানে মাইর হচ্ছে, ওইখানে মহিলাদের পোশাক নেয়া ই করতেছে, আপনার প্রায় হেনস্থা করতেছে, তাকে আবার ফুলের মালা ঠালা পাগড়ি ঠাগড়ি পরায়া অভিনন্দন জানাইতেছে। দি নেশন হ্যাজ গান ম্যাড। পাগলামি, বহু চতুর্মুখী পঞ্চমুখী পাগলামি চলতেছে। এটাকে শক্ত হাতে দমন করতে হবে। দমন না করলে আপনি পারবেন না। একদিকে আপনার লুটপাট হয়, আবার আহ, এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে, নানাবিধ উল্টাপাল্টা কথা, তার উপরে তো লোকের আস্থা নাই তো। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে এক এক সময় এক এক কথা বলছে। আপনি লক্ষ্য করেছেন যে কালকের বিভিন্ন পত্রপত্রিকায় একটা রিপোর্ট এসেছিল যে আমাদের সাবেক উপদেষ্টা, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, একটা নাহিদ ইসলাম। ইন্টারভিউ দিয়েছিলেন রয়টার্সকে। সেখানে তিনি বলেছিলেন সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে, এটা তিনি বলেছিলেন বলে আমরা পড়েছি। তবে আজকে আবার তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন যে রয়টার্সকে উনি যা বলেছিলেন ঠিক সেভাবে আসেনি। তারপর উনি বলছেন, না, উনি কি বলেছিলেন? ট্রান্সলেট করতে পারেনি। হ্যাঁ, না, উনি বলেছেন যে আমি বলেছিলাম, ওনার ব্যাখ্যাটা শুনেন, উনি বলেছেন আমি বলেছিলাম এখন দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে, এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন হয়নি। এইগুলি উনি বলছেন আজকে। ভালো কথা, তাহলে বোঝা গেল যে উনি ওভাবে বলেননি। কিন্তু ইন্টারেস্টিং হলো, গত বুধবারে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে। সেই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন এএফপি কে। খেয়াল করেন, হুম। আগেটা গেল রয়টার্সের, এখন দিল এএফপি কে। এখন এএফপি তে উনি যে কি বলছেন আবার শুনেন, কি বলছেন আমি হুবু পড়ে শোনাচ্ছি। এবার এএফপি কে উনি বলছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। তো উনি এএফপি কে বলছেন একই কথা। তাহলে এখন রয়টার্স এটা না হয় ভুল ব্যাখ্যা হয়েছে, ভুল কোট হয়েছে, মিসকোট হয়ে গেছে। তাহলে এএফপি তে তো উনি একই কথা বলছেন। এখন কি উনি এএফপির এই ব্যাখ্যা নিয়ে আবার ব্যাখ্যা দিবেন নাকি আরেকটা? মানে এটা হচ্ছে নাকি? আপনি যে কথাটা বললেন যে কে কি করছে কিছু বুঝতে পারছি না। নতুন একটা দল হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম এই ভদ্রলোক খুবই সতর্কভাবে কথা বলেন। তো এখন এপিও, রয়টার্সও ভুল, এপিও ভুল, খালি নাহিদ ইসলাম সঠিক, বিষয়টা কেমন হয়ে গেল না? হ্যাঁ, এখানে ইসের মতো ওই ওনাদের যেমন আহ, এই ট্রাম্পের যেমন ট্রান্সলেটর আছে, ইন্ডিয়ান কোশ্চেন করলে ইন্ডিয়ান সাংবাদিক ট্রান্সলেটর, তো উনি বলছে ট্রান্সলেশনে নাকি ভুল করছে। এখন উনি কি বাংলায় বলছে না ইংলিশে বলছে, দ্যাটস অ্যানাদার ইস্যু, যে ট্রান্সলেশনে কে ট্রান্সলেট করলো। তো যাই হোক, মোট কথা যে জিনিসটা, ইউনূস সাহেব তো এক এক সময় এক এক কথা বলে ইলেকশন নিয়ে। ইলেকশন নিয়ে তো কেউ কেউ বলে যে ইলেকশন নিয়ে চেঁচামেচি করবেন না, এই ধরনের কথাও আমি শুনছি অ্যাডভাইজারদের মধ্যে থেকে। এখন সাধারণত ইলেকশন যে হবে, সেটা একটা তো মন্ত্রিসভার ডিসিশন, এটা তো মন্ত্রিসভার ডিসিশন। এটা না যে একজনে কল্পনা করে বলে দিল। এই কোনোদিন মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রিসভায় ক্যাবিনেট সেক্রেটারি কি কোনোদিন ব্রিফিং দিছে যে আলোচনা হয়েছিল? এখন একটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে কিংবা এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করবে, ইলেকশন কমিশন ইলেকশন করবে, তাকে রিকোয়েস্ট করবে। এইটা আমার কাছে মনে হয় না, প্রথমত এরা না, মানে সিনসিয়ার না ইলেকশন করার ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে যে এরা ইলেকশন করতেও পারবে না। সুতরাং এই ইলেকশনের আসা বাদ এই সরকারের আন্ডারে, এটা ক্লিয়ার তাহলে হয়ে কে গেছে। এটা ইলেকশন নিয়ে করবে? অন্য তাহলে সরকার। আপনি এই তাহলে আপনি অন্য ইলেকশনটা কি সরকার কেন? কিভাবে করে চান? অন্য অন্য সরকার সরকার কেন? কিভাবে? আচ্ছা, প্রথমত ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশনের দায়িত্ব হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের এই বাংলাদেশে।
জি। 13 অ্যামেন্ডমেন্ট যেটা, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা 13 অ্যামেন্ডমেন্টের, সেই 13 অ্যামেন্ডমেন্ট ইন ফোর্স। আপনার 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা 13 অ্যামেন্ডমেন্টকে কিল করা হয়েছিল, মানে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল। এখন 15 অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে মোস্টলি। সুতরাং 13 অ্যামেন্ডমেন্ট এখন এসে আছে, এখানে কিছুটা রিভিউ করতে চাচ্ছে কেউ কেউ। এটা করে আপনার 13 অ্যামেন্ডমেন্ট অনুসারে একটা ই করেন, ক্যাটেগরি গভর্নমেন্ট ফর্ম করেন, সেখানে দেয়া আছে একদম স্ট্রাকচার যে কে চিফ হবে। সে কে চিফ হবে, চিফ হবে তো আপনার ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস ওবায়দুর রহমান, ওবায়দুল হক, সে হবে। সে ওবায়দুল যদি হাসান। ওবায়দুল হাসান যদি রিফিউজ করে বা অ্যাভেলেবল না হয়, তাহলে নেক্সট চিফ জাস্টিস। এইভাবেই তো আছে। তো সুতরাং আমরা কেন ওইটাই যাই না? ওটা যদি না যাওয়া সম্ভব হয়, তাহলে আইন মন্ত্রণালয় বলা দরকার যে 13 অ্যামেন্ডমেন্ট আদালতে আবার বহাল করছে, কিন্তু আমরা সেটাকে ই করবো না, মানে মানবো না। আহ, মানবো না। এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাচ্ছে, এই 13 অ্যামেন্ডমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে, এত মারামারি করছে, এত কথা বলছে, সেটা যখন বহাল হইলো তখন কিন্তু কবি নীরব। আচ্ছা, এখন কিন্তু বলে না তারা, কেন বলে না? ওই যে ওবায়দুল হাসান, রাইট? তাহলে হুম তোমরা হুম হুম। এটার মধ্যেই বা যাও কেন? সেখানে যখন হয়েছে সেটাকে নিয়ে বসো, যে কনসেনসাস করে হবে যে এই চিফ অ্যাডভাইজার। জি। অটোমেটিক হবে না। অটোমেটিক করলেই কিন্তু আপনি দেখবেন এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। আমি তো মনে করি না যে ওবায়দুল হাসানের আন্ডারে ফ্রি ফেয়ার নির্বাচন হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট হোক বা না হোক, সে ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারবে না বা করবেও না। সুতরাং হুম হুম। আমরা একটা উই আর হেডিং টুয়ার্ডস এ কনস্টিটিউশনাল ক্রাইসিস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তার মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে কোনো কিছুই যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। না, এবং আপনি সেভাবে না। আপনি এই আমি যে মব কালচারের কথা বললেন, যেটা যে এটা আমরা তো দেখলাম ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা, শেষ পর্যন্ত কিন্তু ওই মেয়েটা বাধ্য হয়েছে নানা রকম চাপে পড়ে হুম, মামলাটা উড্র করতে। সে বাধ্য হয়েছে। আজকে আবার পত্রিকা দেখলাম যে দুটো জিনিস, আমি দুটো খবর বলি। আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এক ইউনিভার্সিটির টিচার যাচ্ছিলেন ই সিএনজিতে করে, মানে আপনি থ্রি হুইলারে করে। তো তাকে কয়েকজন স্টুডেন্ট ধরছে ছিনতাইয়ের জন্য। তবে যখন উনি পরিচয় দিলেন উনি ঢাকা ইউনিভার্সিটির, তখন কি সরি স্যার, ভুল হয়ে গেছে কয়ে তারা চলে গেল। এই একটা এই একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে। আবার আপনার গুলশানে এখানে দেখলাম যে একটা গাড়ির সামনে হঠাৎ করে আচমকে এক লোক এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে বলছে যে আমি গুলশানের রাজা, আমি যেভাবে যাবো সেভাবে যাবো। এরপরে ওই গাড়িকে সে ইট দিয়া গাড়ির গ্লাস টাস ভেঙে ফেলেছে, বনেটের উপরে উঠে যে বসছে। তারপর তার ছবি ছাপা হয়েছে ইয়েতে। তারপর আরেকটা মেয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছিল। তারপর সেই লোককে ধরে আছে, এইগুলি চলছে। মানে আর একটা দেখলাম যার যে ইচ্ছা, বসুন্ধরা মানে বসুন্ধরা এলাকায় দেখলাম যে ইন্ডিয়ান মনে কইরা ইরানিয়ান লোককে খুব দুজন ইরানিয়ানকে অ্যাটাক করছে। আর সত্য কি মিথ্যা সেটাও তো বোঝা যায় না, না অন্য দেশের বিষয়। এই এখন দেখছো ভিডিওতে? এগুলি কি চলছে? মানে এ আরো হুমকি দিচ্ছে, সে তার হুমকি দিচ্ছে, মেরে ফেলাবো, ধরে ফেলাবো, এগুলি কি? মানে দেশে এগুলি ব্যাপারে কি সরকারের কোনো ভূমিকা থাকা উচিত না? সরকার কি চুপ করে থাকবে? তারা কি এগুলো শোনেন, দেখবে না? মুজাউদ্দিনের সময় যে মগ পর্তুগিজ ছত্রদের অ্যাটাক করতো, এখানে ছিল মগের মুল্লুক। এখন জি। হয়েছে কি মবের মুল্লুক। মবের মুল্লুক হয়েছে, মগের মুল্লুক আর নাই, এখন মবের মুল্লুক হয়েছে। আর একটা নতুন শব্দ বাংলা এসে ভাষায় যোগ হয়েছে, এনরিচ করছে, মব ডাকাতি। আচ্ছা। মব ডাকাতি একটা নতুন শব্দ। মব ডাকাতি, মব ক্রিয়েট করে একটা বাসায় ঢুইকা ডাকাতি করে, ডাকাতি করবে। আহ, হ্যাঁ। ডাকাতি করে নিয়ে যাচ্ছে। হলো তো, এখন গুলশান কয়েকদিন আগে হলো। হ্যাঁ, এখন এক জায়গায় আগামীতে আবার দেখলাম। কোন বাসায় হয় ঠিক নাই। হ্যাঁ, এটা না, সবাই তো সন্তুষ্ট হয়ে গেছে। এটা যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটছে। এই ইউনূস সাহেব পারতেছে না কেন? ইউনূস সাহেব কেন এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না? কঠিন মানে নর্মাল বুদ্ধির, নর্মাল কাজকর্ম করতে পারে একজন নেয় না কেন? উনি নেয় না। উনি ওই চিন্তা করে যে সব ঠিক আছে, বিবিসি থেকে বললো সব ঠিক আছে। আগের থেকে কি বিবিসি জিজ্ঞেস করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা? বলে আগে যা ছিল সেরকমই আছে। তা আগে তো খারাপ ছিল। আগে শেখ হাসিনার আমলে যদি ভালোই থাকতো, তাহলে এত ছাত্র ছাত্রী নাইমা, এত লোকজন নাইমা, আমরা এই তাকে উৎখাত করলাম, 2,000 লোক মারা গেল, উনি সেটার সাথে তুলনা করে।
এটার সাথে তুলনা করলে হবে না। আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে হবে, শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে বিহিত করতে হবে। এখানে গ্রামে কোনো মানুষের নিরাপত্তা নাই, থানায় কেস নেয় না, আপনি জানেন। এই যে ক্রাইম স্ট্যাটিস্টিক্সটা সঠিক না, থানায় কেস নেয় না, আবার অনেকে যায়ও না। যে পুলিশ পুলিশ নিজেই তো মানে একটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে। তাদেরকে করার জন্য আরো পুলিশ নেওয়া দরকার ছিল। আরো পুলিশ যদি তারা নিত 6 মাসে কিন্তু ট্রেন্ড হয়ে যেত, সিপাহীরা তো ট্রেন্ড হয়ে যেত, রাইট, অফিসাররা রাইট। নয়, আর একটু দেরি হইতো। কিন্তু সেটা করলো না। সেটা না করে পুলিশ, অনেক পুলিশ অ্যাবসেন্ট, পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে। তা আপনি সেই ঘাটতিটাও কি পূরণ করবেন না? আপনি তো ঘাটতিটাও কি পূরণ করবেন না? শুধু পুলিশ, হুম। যেসব পুলিশকে আপনি অ্যারেস্ট করতেছেন, যাদেরকে বিচারের আওতায় আনতেছেন, সেটা রিপ্লেসমেন্ট করবেন না? আপনি তো এদিকে কোনো খেয়ালই নাই। আমি জানি না এরা কোন ধান্দায় আছে, কোন চিন্তায় আছে। ইসের এরা আছে যে আপনি দেখেন যে আপনি সেদিনকেও বললেন যে 15-16 তারিখে, 16ই ফেব্রুয়ারি গেছে এদের আহ, সকল হিসাব দেওয়ার তারিখ চলে গেছে। এখন আপনার অনেক অফিসাররা, অনেক অফিসার প্রজাতন্ত্রে যারা কর্মকর্তা কর্মচারী, তার বেশিরভাগই কিন্তু হিসাব দিছে তাদের সম্পত্তির। শুধু দেয় নাই জি। কারা জানেন? কারা? অ্যাডভাইজাররা। অ্যাডভাইজাররা অ্যাডভাইজাররা দেয় নাই, তার মনে হয় দিবে না। তবে নাহিদ নাহিদ ইসলামকে আমি ধন্যবাদ দিই। সে একটা একটা দিয়ে আসছে, একটা উদাহরণ সৃষ্টি রাইট। করে আসছে যে হ্যাঁ, 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 এটা হ্যাঁ। আপলোড করতে হবে। সে একজন ইয়াং ম্যান, কিন্তু সে এই এই জিনিসটাকে সে মনে করছে যে তার সম্পত্তির হিসাব দিয়ে পাবলিক করে দিচ্ছে, এবং তার এপিএসএ করছে। এখন এইটাই হচ্ছে যে এরা বয়স্করা তো, বয়স্কদের উপরে ইয়াং জেনারেশনের আস্থা নাই কেন? আপনি এখানেই দেখেন, এই বয়স্ক অ্যাডভাইজাররা তাদের সম্পত্তির হিসাব দিবে না, ইয়াং একজন কিন্তু দিয়ে বেরিয়ে আসতো। সেই জন্য যে আপনি দেখেন যে এই যে বয়স্কদেরকে এরা অনেক সময় কটু কথা বলে, ইয়াং জেনারেশন। বয়স্ক জেনারেশন, প্রবীণ জেনারেশন ইয়াং জেনারেশনের সাথে প্রতারণা করছে, বড় ধরনের প্রতারণা করে তারা গেছে। চাকরি নিতে গেলে টাকা লাগতো। এইখানে আপনার ইউনিভার্সিটিতে যারা চাকরি করতে যাইতো, ভোটার নিত, ভোটার হিসেবে নিত। আপনার নিত না, তো প্রভাষক নিত না, ভোটার হিসেবে লোক রিক্রুট করতো, দলীয় কাজ করতো। যার ফলে এই যে বড় বড় নেতা ছিল, এই যে আপনার যে রওশনের সাথ, জিএম কাদের, মেনন জি, সাহেব, ইনু জি। সাহেব, এই যে হাসানুল ইনু, তারপরে তো আওয়ামী লীগের তো আছেই এই বয়স্করা, এই প্রত্যেকে দুর্নীতি করার ফলে এই ইয়াং জেনারেশন এদের উপর কোনো আস্থাই নাই, তাদের উপর কোনো আস্থাই নাই। সেই জন্য আজকে একটা দল হয়েছে সম্পূর্ণভাবে বয়স্ক ব্যক্তি রেখে। এটা একটা মানে কিন্তু নজিরবিহীন ঘটনা, এই কিন্তু দলটা হয়েছে। এই দলটা প্রধান খুব ভালো একটা উদাহরণ তৈরি করলো। কিন্তু এই দলটা তো সেই উদাহরণ তৈরি করতে পারলো না। তারা যে এত টাকা খরচ করে একটা মিটিং করলো, সেই টাকাটা সে কোথার থেকে পেলো? নাহিদ ইসলাম বলেছেন কিন্তু রয়টার্সের কাছে, কিছু সচ্ছল ব্যক্তি তাদেরকে, শুভানুদ্দায়ী তাদেরকে নাকি টাকা দিয়েছে। তো সেই সচ্ছল ব্যক্তিদের নামটা আমরা কেন দেখতে পাচ্ছি না? ওনারা তারা যখন এটা বলেন দিবে। নাম প্রকাশে অনিচ্ছুক, তো অনিচ্ছুক কথাটা তো বললেই তো সন্দেহ বাড়ে। কোন না, ব্যক্তি অনিচ্ছুক, কত টাকা দিয়েছে? না, নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে অনিচ্ছুক হবে না তো, হবে না, নাম দিতে হবে। অনিচ্ছুক হলে তো হবে না। রাইট। এটা কি তারা ভূমিদস্যুকারী, ব্যাংক ঋণ খেলাপি? অনিচ্ছুক তো হবে, ঋণ খেলাপি তো আর টাকা দিয়ে বলবে না। সুতরাং এখানে সেই ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর বিষয়টা আনতে হবে আপনার। আসলে কি এদেরকে মানে বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে আপনার পরিচালিত করে, ইনফ্লুয়েন্স করে, যার ফলে তারা কনফিউজড হয়। এই যে এই দলটা কনফিউজড হয়ে যায়। কখনো তারা সেকেন্ড রিপাবলিকের দিকে চলে যাচ্ছে, কখনো কনস্টিটিউশনের দিকে চলে যাচ্ছে, কখনো এই নানাবিধ এলোমেলো ভাবনা আসে। এখানে আছে একজন প্যারিসে আছে এক ভদ্রলোক, সে তো আপনাকে দেখলাম ফেসবুকে, আপনাকে তো থ্রেট থ্রেট করছে, আপনার কাছে জানতে চাইছে যে দূর। এই আচ্ছা, এর পাত্তা দেয় কি বলেন আপনি? সে না ওখানে কথা থাকে, তারে কেউ হ্যাঁ, কেউ খুব বস বস ডাকে, দাদা দাদা ডাকে। এখন একজন ব্রাহ্মণ পীর শেষ আছে পৃথিবীতে, মনে হয় একমাত্র এটা ব্রাহ্মণ পীর সেই, তাই না? তো এইগুলো আমি একদম পাত্তা একটা দিই না, বাদ দেন, এগুলো আমি গুনি না। আপনি দেন না, ধুর। কিন্তু আমি আমি একটু পড়ে দেখছি। সে বলছে মামলার নাম্বার কত, এটা কত, সেটা কত। কিন্তু এই ভদ্রলোককে একটু বুঝাই বলা দরকার যে 2008 9 10 সনে সে যে কালা জ্বরের ওষুধ, মানে ভুয়া ওষুধ বিক্রি করে যে করছে, সেটা তো সকল পত্রিকায় ছিল। প্রথম আলোতে ছিল, ডেইলি স্টার বড় করেছিল, সেই জন্য ডেইলি স্টার সামনে জিয়াফত করে ডেইলি স্টার প্রথম আলো সে উড়াই দিতে চাচ্ছে ওই সেই প্রতিশোধ।
ই করছে, অদ্ভুত ধরনের একটা, মানে একটা একটা ক্লাসিক্যাল ফ্রড লোক সে। বাদ দেন। ধ্রুপদী প্রতারণা, ধ্রুপদী প্রতারক একটা লোক। সে এই সেক্টর, তাকে সে বহু জায়গার থেকে আপনার মার্কেটিং অথরাইজেশন বলে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে বেশ কিছু কোম্পানি থেকে ওষুধ নিয়ে বেচা সে টাকা নিয়ে সে ভাগছে। সে হলো শাহবাগী। তার আওয়ামী লীগ আমলে কেন তার এখান থেকে দেশ ছেড়ে চলে যেতে হবে? ভাইগা যাইয়া এখন ওইখানে বসে আছে। এখানে থাকলে তো তার এই 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 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিকরা, হায়ার অফিসিয়ালরা তাকে পাইলে গলায় গামছা দিয়ে টাকা আদায় করবে। সে প্রতারণা করে এখান থেকে চলে যাইয়া এখন পিস ছাড়ছে। এটা একটা অবাক কাণ্ড, এবং অনেক লোকে তাকে ফলো করে। এটাই অবাক কাণ্ড যে না, আছে বিভিন্ন দেশে, হুম, পৃথিবীতে সবসময় পৃথিবীতে কিছু কিছু লোক থাকবে, বুঝছেন? এইগুলি নিয়ে মাথায় ঘামাইলে আপনি তো পৃথিবীতে চলতে পারবেন না। না মাথা কামাই না, তবে একটা বিনোদনেরই হয়। সে সূরা বলে, আজকাল সূরার এক্সপ্লেনেশন দিচ্ছে। সে সূরা বলে, তারপরে সে এই কিছু কিছু হাদিস টাদিস বলার চেষ্টা করতেছে। অথচ সে কি মুসলমান হয়েছে? সে কি মুসলমান হয়েছে? হইলে শোনেন, আমি ওনার কথা নিয়ে ভাবি না, ওনার আলাপ বাদ দিন, কিন্তু আমার কথা হলো কি যে ওনাকে যারা অনুসরণ করেন এখানে, তাদেরকে একবার আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, ব্রাহ্মণ পীরের মুরিদ আপনারা কি করে হইলেন? আপনাদেরও তো বোঝা উচিত ভাই। এখন উনি কি বলেন না বলেন সেগুলি নিয়ে যাও, কে নিয়ে বাদ দেন, এই লাইনে আলাপ করে দরকার না। আমার যাই এই হোক। প্রসঙ্গ থাক, এই লাইন কথা বলতে আগ্রহী ওকে। না। এগুলি ওকে। খুবই একদম মানে ব্যাপার। তো যার যা ইচ্ছে বলুক। তো আমার মনে হয় আলোচনা আমরা এখানে শেষ করি আজকে। প্রিয় ওকে। দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আমাদের মানে প্রিয় অতিথি, কারণ ওনাকে আমরা প্রায়ই আনি এবং আসতেই থাকবেন উনি, জনাব মঞ্জুর ধন্যবাদ, আহমেদ ধন্যবাদ। চৌধুরীর বক্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আগামীতে আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।